দেখুন, যারা যে সংখ্যা বলছে আমি কারোর নাম বলবো না। আমরা সুপ্রিম কোর্টের কাছে 10,750 জমা দিয়েছিলাম। এই 10,750-এর মধ্যে 4,000 গ্রুপ সি গ্রুপ ডি বাদ গেলে 6,000-এর কাছাকাছি একটা ফিগার থাকে, ঠিক আছে? এই শিক্ষকদের মধ্যে 5 থেকে 6,000 টেন্টেড ক্যান্ডিডেট আছে। 10,750 এই শব্দটা আজকে বলছি না, সুপ্রিম কোর্টের কাছেও বলেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে তখনও বলেছি। যারা এই ফিগারটাকে সমর্থন করছে, তারা এই যে লিস্টে বেরিয়েছে যারা সমর্থন করছে, তারা হচ্ছিল তৃণমূলের দালাল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিনা পয়সায় বছরের পর বছর দিনের পর দিন মামলা করেছে, হাজার হাজার লোককে চাকরি পাইয়েছে, বড় বড় কথা বলছে। এই রাজ্যে যত মানুষ আছে সরকারের দ্বারা তারা যত না উপকৃত, বিকাশ রঞ্জন ভট্টাচার্যর দ্বারা তারা উপকৃত। শিক্ষক শিক্ষিকাদের যে সংখ্যাটা দিয়েছে, এই লিস্টটা তো কেউ মুখে বলে দেয়নি। তদন্তের সাপেক্ষে সিবিআই, বাক কমিটি এবং এসএসসি এদের টোটাল যে কালেকটিভ লিস্ট সেইটাই প্রকাশ পেয়েছে। এর বাইরে কে কি বললো সেটা তো কোনো যায় আসে না, কারণ নিজের ইচ্ছা মতো কাউকে যেমন অযোগ্য বলা যায় না, কাউকে যোগ্যও বলা যায় না। সিবিআইয়ের তথ্য অনুসারে, বাক কমিটির রিপোর্ট অনুসারে এটা দেওয়া, এবং এখানে কিন্তু কোনো ওয়েটিং বা নট কল ফর ভেরিফিকেশান নেই। যারা সিলেক্টেড অ্যাপয়েন্টেড টিচার্স ছিল তাদের মধ্যে কারা কারা অযোগ্য সেই লিস্ট দেওয়া হচ্ছে। দেখুন, যারা যে সংখ্যা বলছে আমি কারোর নাম বলবো না। আমরা সুপ্রিম কোর্টের কাছে 10,750 জমা দিয়েছিলাম। এই 10,750-এর মধ্যে 4,000 গ্রুপ সি গ্রুপ ডি বাদ গেলে 6,000-এর কাছাকাছি একটা ফিগার থাকে, ঠিক আছে? এই শিক্ষকদের মধ্যে 5 থেকে 6,000 টেন্টেড ক্যান্ডিডেট আছে। যে যাই বলুক না কেন, এখন বেরিয়েছে লিস্ট, আগামী দিনেও বেরোবে। এখন তৃণমূলের ক্ষমতা আছে বলে গায়ের জোরে যতদিন মামলা পিছনো যায় আর যতদিন এগুলো করা যায় করছে। কিছু দালাল যারা তৃণমূলের হয়ে কথাবার্তা বলছে এই চাকরিহারা শিক্ষকদের মধ্যে, এদের কথায় বিভ্রান্ত হবেন না। যারা জেনুইন শিক্ষক তাদের উদ্দেশ্যে বলছে। আপনারা তো বিভ্রান্ত করছেন। দেখুন, আদালতে মামলা হয়েছে, মামলার রায় হয়েছে। আদালতে মামলা হয়েছে, মামলার রায় হয়েছে। এখানে বিভ্রান্তর কোনো জায়গা নেই। ভবিষ্যতেও আগামী দিনেও মামলা হবে। কিছু দালাল, আমি তো আবারও বলছি, কিছু দালাল যারা তৃণমূলের হয়ে দালালি করছে, নাম বলবো না। যখন আমার নাম বলবে তখন আমিও বলবো। দেখুন, যারা এটা বলছেন তারা মিসগাইড করছেন। সিবিআইয়ের যে তালিকা এবং হাইকোর্টে যে পেশ করা যে তালিকা, সেটা ভালো করে দেখে নিন। যারা বলছেন 6,000, তারা আবার এটাও বলছেন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 6,000। এটা খুব ভুল বার্তা দিচ্ছেন। নন টিচিং এবং টিচিং মিলিয়ে 5,403 জন রয়েছে। তাহলে তারা কোথা থেকে আজগুবি গল্প করছেন জানি না। 10,750 এই শব্দটা আজকে বলছি না, সুপ্রিম কোর্টের কাছেও বলেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে তখনও বলেছি। যারা এই ফিগারটাকে সমর্থন করছে, তারা এই যে লিস্টে বেরিয়েছে যারা সমর্থন করছে, তারা হচ্ছিল তৃণমূলের দালাল। এক কথায় বলবো দালাল। এই লিস্টটাও সঠিক লিস্ট বেরোয়নি। যে দালালগুলো বলে বেড়াচ্ছে সিবিআইয়ে, সেটাকেও খতিয়ে দেখা উচিত। এবার আমাদের দেখুন তো, যারা 1 বছরের পরে নিয়োগ পেয়েছেন, সেটা কিসের জন্য না? কমিশন দেরি করেছিল, তাই নন জয়েনিং সিটগুলো অ্যাড হতে দেরি হয়েছিল, দাড়িভিটের একটা কাণ্ড ঘটেছিল তখন, সেইটার বিষয়ে দেরি হয়েছিল, ইলেকশন ছিল সেটার জন্য দেরি হয়েছিল। তাহলে দেরি হওয়ার জন্য কি কারোর মেধা কমে যায়? দেরিটা তো কমিশন করেছিল। আর যা রিক্রুটমেন্ট 1 বছর পরে হয়েছে সেটা তো অবৈধভাবে বলা যায় না, বা তাদেরকে তো দাগি বলা যায় না। তাহলে কোথাও গিয়ে প্রমাণ করে দেখান বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা শামীমবাবু, যে আমি বা আমাদের যারা 1 বছরের পরে নিয়োগ পেয়েছিলেন, যারা এই অযোগ্য তালিকায় নেই, তাদের মধ্যে কেউ অযোগ্য, তাদের মধ্যে কেউ মার্কস গন্ডগোল করে চাকরি পেয়েছে। আবার এই ধরে এই আপনি নিয়েছেন কেন? অদ্ভুত কথা তো, দিলেই আপনি নিয়ে নেবেন। আপনাকে আমি ঘুষের টাকা দেবো, আপনি নেবেন। তা আপনি বলবেন যে আমাকে ঘুষের টাকা দিচ্ছে বলে আমি নিচ্ছি, এটা কোনো কথা হলো? আপনাকে আমি ঘুষের টাকা দেবো তো আপনি নেবেন? আপনাকে আমি চুরির টাকা দেবো, আপনি নেবেন? তো দিচ্ছে বলেই নিয়ে নেবো। এক্সপায়ারি অফ প্যানেল হয়ে গেলে চাকরি হয়? আগামী এখন বার করেছে, কালে দিনে আবার বেরোবে, চিন্তার কিছু নাই। দাগি কোন বেসিসে বলা হচ্ছে প্রশ্ন? দেখুন, সুপ্রিম কোর্ট ক্যাটেগরাইজেশন করেছে, হাইকোর্ট ক্যাটেগরাইজেশন করেছে। ওএমআর মিসম্যাচ, আউট অফ প্যানেল, যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এক্সপায়ারি অফ প্যানেল, 3টে ক্যাটেগরাইজেশন করে দিয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। এই 3টে ক্যাটেগরাইজেশনকে যদি ধরা হয়, ওএমআর মিসম্যাচ, ওএমআর ব্ল্যাঙ্ক, আউট অফ প্যানেল অ্যাপয়েন্টেড, এক্সপায়ারি অফ প্যানেল অ্যাপয়েন্টেড, এই যে 3টে ক্যাটেগরাইজেশন করা আছে,
এই তিনটে ক্যাটাগরাইজেশন করলে টিচারদের মধ্যে সংখ্যাটা 1800 আসবে না। ওই দালাল যেগুলো আছে সেই দালালগুলো এটা জানে। কিন্তু বিকাশ যে দালালগুলো এটা বলছে, আবারও বলছি, যে তৃণমূলের পয়সাখোর দালালগুলো বলছে এটা জানে। তাদেরকে গিয়ে আমার এই ইন্টারভিউটা দেখাবেন, যেদিন আমার নাম বলবে সেদিন যেটা বলার সেটা আমি বলবো। যে পয়সাখোর দালালগুলো তৃণমূলের হয়ে দালালি করে বলছে সুপ্রিম কোর্টের রায়ে এই তিনটে ক্যাটাগরাইজেশন অফ টেন্টেড ক্যান্ডিডেট, আবারও আমি বলছি, এই তিনটে ক্যাটাগরাইজেশন অফ টেন্টেড ক্যান্ডিডেট করা আছে। আমার কথা নয়, এটা রায়ে যেটা বলা আছে আমি সেটা বলছি। সেটা কে ঠিক করেছে? যারা এই দালালগুলো ঠিক করেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিনা পয়সায় বছরের পর বছর, দিনের পর দিন মামলা করেছে, হাজার হাজার লোককে চাকরি পাইয়েছে, বড় বড় কথা বলছে। এই রাজ্যে যত মানুষ আছে সরকারের দ্বারা তারা যত না উপকৃত, বিকাশ রঞ্জন ভট্টাচার্যর দ্বারা তারা উপকৃত। এটা আমি আপনাদের বলে দিই যে সমকাজে সমবেতনের মামলা হওয়া থেকে বলুন, ডিএ মামলা থেকে বলুন, চাকরির মামলা থেকে বলুন, প্রমোশন থেকে বলুন, সাধারণ মানুষের সরকারি স্কিম পাওয়া থেকে বলুন, যে কোনো জিনিসে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস একটা লোক আপনি দেখাতে পারবেন। আচ্ছা, এই যে বারংবার এক্সপায়ারি অফ দ্য প্যানেলের কথা বলছেন, এই যে এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পর যারা চাকরি পেয়েছে তাদের একজনকে এরকম প্রমাণ করে দেখান যারা অযোগ্য বা র্যাঙ্ক জাম্প করেছে বা মার্কসে গন্ডগোল আছে। আরে সুপ্রিম কোর্ট বলেছে আফটার এক্সপায়ারি অফ প্যানেল তাদের চাকরি থাকবে না, তারা টেন্টেড। এটা অযোগ্য যোগ্য তো প্রশ্ন না। তাহলে এই প্যানেল এক্সপায়ারির পরে হয় নাকি? একটা প্যানেলের লাইফ চলে গেছে, হয় না? এটার করতে হতো সরকারকে, এটা লয়াররা বা কোর্ট কিছু করতে পারতো না যে এরা জেনুইন, কিন্তু এদের প্যানেলটা এক্সপায়ারি হয়ে গেছে, এদেরকে তুমি একটা কিছু ব্যবস্থা করো সুপ্রিম কোর্ট। এটা কি আমি গিয়ে বললে হবে নাকি? আর সুপ্রিম কোর্ট রায় দিয়ে এক্সপায়ারি অফ প্যানেল পেরিয়ে যাওয়ার পরে কারুর চাকরি হয়ে যদি নেয় কেন, নিয়েছে কেন? আপনি নিজেও জানেন যে প্যানেলটার ডেট এক্সপায়ারি কবে করছে, সবাই জানে, যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তারা জানে, নিয়েছে কেন? আর যদি নিতেই হতো তাহলে এখানে একটা কোর্টের পারমিশন লাগতো। এটা সরকার পারে না। সরকার যেটা পারে সেটা, যেটা আইন, দেখুন আমি তো বেকার বাজারি কথাবার্তা মাইক ধরে বলার মতন কথাবার্তা বলে লাভ নেই। সরকার যেটা কোর্ট দেখেন এটা এই কারণে এক্সপায়ার হয়ে গেছে, কোর্ট যদি পারমিশন দেয় হবে, এটাও তো সরকার বলছে না। সরকারের তরফ থেকে একটা স্ট্যান্ড নিতে হবে। আমি গিয়ে বললে হবে? আমি বলবো যে এক্সপায়ারি অফ প্যানেলকে নাও। এই যে কথাগুলো যারা বলছে তাদেরকে আমি দালাল বলবো না তো কি বলবো? যে করেছে সেটা নিজেও জানে। ওএমআর সঠিক হলে কেন যোগ্যদের চাকরিটা থাকলো না? দেখুন, আপনাকে আমি আবারও একটা কথা বলছি, এই কথাগুলো দালালরা তুলছে। ওএমআর যদি সঠিক হয় সেটা গিয়ে সুপ্রিম কোর্টের কাছে বলুন না, অসুবিধে কোথায় ছিল? কোর্টে গিয়ে নাকি বললে বিচারপতি বারবার নো 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 বলে এড়িয়ে যাচ্ছে। সব বিচারপতি নো 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 বলে এড়িয়ে যাচ্ছে, সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি। আগে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে বলতেন, তারপরে আবার একটা ডিভিশন বেঞ্চ হলো তার সম্বন্ধে বললেন, তারপরে আবার সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ হলো তার সম্বন্ধে। সব বিচারপতি এক জায়গায় হলো, আর শুধুমাত্র ওরাই হলো একদম দুনিয়ার শ্রেষ্ঠ লোক। এই টপিকটা নিয়েই বা আলোচনা এত চলছে কি?